মা, তাড়াতাড়ি নাস্তা দাও, আমার ইন্টারভিউ দেরি হয়ে যাচ্ছে। কি রে ভাইয়া, আজকেও কি তোর ইন্টারভিউ আছে? হ্যাঁ, আজকেও ইন্টারভিউ আছে। কই মা, তাড়াতাড়ি নাস্তা দাও। আচ্ছা ভাইয়া শোন না, আজকে আমার কিছু টাকা লাগতো। টাকা লাগবে? কেন টাকা লাগবে? ওই যে ইউনিভার্সিটিতে সেমিস্টার ফি দিতে হবে। আচ্ছা, আমার হাতে তো এখন টাকা পয়সা নেই। বাবার পেনশনের টাকাটা পাই, তারপর তোর সেমিস্টার ফি দিয়ে দেব। মা, মিষ্টি দিয়ে রুটি খাবো, আলু ভাজি করনি? আমি তো তোর রাত্রে বলছি ঘরে কোনো কাঁচা বাজার নাই। মা, বাজারের ব্যাগটা দাও, আমি ইন্টারভিউ দিয়ে আসার সময় বাজার করে নিয়ে আসবো। কি মনে হয় এবার চাকরিটা হবে? জানি না মা। আচ্ছা মা, এই মিষ্টি কোথায় পেলে? তোর খালা পাঠাইছে, সুজনের চাকরি হয়ে গেছে, সরকারি চাকরি। অথচ দেখ, ও কিন্তু ভালো স্টুডেন্ট ছিল না, কত খারাপ রেজাল্ট করতো, ইন্টারভিউ 2বার ফেল করছে, আর ওর এখন চাকরি হয়ে গেছে। সুজনের তো কোটা আছে, ওর খালু রাজনীতি করে, ওর কাছে সরকারি চাকরি পাওয়া ডাল ভাত। আবার তো কোটাও নেই, রাজনৈতিক ক্ষমতাও নেই। তুই তো ভালো স্টুডেন্ট, ভালো রেজাল্ট করছো, একটা পর একটা ইন্টারভিউ দিয়ে যেতেছ, কোনো চাকরি বাকরি হইতেছে না। আমি তো আর পারতেছি না। তোর আব্বার পেনশনের টাকায় তো সংসার চলে না, 2-3 মাসের বকেয়া পড়ে গেছে। বাড়িওয়ালা আইসা বাড়ি ভাড়া খুঁজা গেছে, আমার ওষুধও শেষ হয়ে গেছে, তোর বোনের বিয়া দিতে হইব। সব কিছু মিলাইয়া রাত্রেবেলা আমি ঘুমাইতে পারি না। সংসারে এই এত খরচ কেমনে কি? বাবারে, কবে তো চাকরি হইব? মা, খাবার সময় এসব কথা বলো না তো, ভাইয়া তোর কম চেষ্টা করতেছে না। মা, আমি তো চেষ্টা করছি, তাই না? চাকরি না হলে আমি কি করব বলো? আমি তো আর তাদেরকে বলতে পারি না যে আমার সংসারে অনেক সমস্যা, অভাব চলতেছে, মা অসুস্থ, আমার ভালো রেজাল্ট আছে, আমার একটা চাকরির দরকার। কি হলো, খাওয়াটা শেষ করে যা। মা, আমার ইন্টারভিউ দেরি হয়ে যাচ্ছে, আমি এখন যাই। মা তুমিও না, কি যে বলো, খাবার সময় এসব কথা কেউ বলে? বলে কি আর সাধে? সংসারের অবস্থা দেখছস, আমি তো আর পারতেছি না। তোর ভাইয়ের ছোট বড় ভাই ব্রাদার সবারই তো চাকরি হয়ে গেছে, তোর ভাইয়ের হয় না কেন? আর কতদিন লাগবে? ভাইয়াও তো কম চেষ্টা করতেছে না। ছোটদের চাকরি হয়ে যেতেছে, ছোট ভাই ব্রাদারদের চাকরি হইতেছে, তোর ভাইয়ের চাকরি হয় না, বেকার বসে রইছে। যত যন্ত্রণা আমার তো সংসার চালাইতে হয়, মুখে তো খাবার দিতে হয়, আর রোগেও তো মানে না যে ছেলে চাকরি হয় নাই, ওষুধ লাগবো না। কিরে, তোর ইন্টারভিউ কেমন হলো? প্রতিবার যা হয়, ওই 2-4টা কোশ্চেন করার পরে বলে আপনার সাথে পরে যোগাযোগ করা হবে। আসলে বন্ধু, চাকরির আশায় থাকলে হবে না। বাবার পেনশনের টাকা আর আমার 2টা টিউশনি না থাকলে সংসার চালানোই কষ্ট হতো। ভাবছি আরো 2-1টা টিউশনি পাওয়া যায় কিনা দেখি। আচ্ছা, তুই একটা কাজ করলেই পারিস, আমার যে টিউশনিগুলো আছে তুই পড়াইস। কি বলিস? আমি তো টিউশনিগুলো নিয়ে নিলে তুই চলবি কি করে? আরে শোন, আমার না চাকরি হয়ে গেছে। কি বলিস, চাকরি হয়ে গেছে মানে? আরে বাবা আসতে, আমি কাউরে বলিনি, তোরেই ফার্স্ট জানালাম। আর জানিস, এই চাকরি নিতে গিয়ে আমার 15 লক্ষ টাকা ঘুষ দিতে হয়েছে। 15 লক্ষ টাকা? আর বাবা তাও তো মামা ছিল, মামা না থাকলে তো আরো বেশি টাকা যেত। আমি তোকে একটা কথা বলি, শুন, তুই না একটা কাজ কর, তুই টাকা ম্যানেজ কর, তোর চাকরির ব্যবস্থা আমি মামাকে বলে করে দিব। সংসারে নুন আনতে পান্তা ফুরায়।
বাবার পেনশনের টাকা না থাকলে বোন আর মাকে নিয়ে বেটা যাবে। আরে প্রমি, কেমন আছো? ভালো, বাসার সবাই কেমন আছে? আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে। কোথায় যাচ্ছিলে? আমি কোথায় যাচ্ছি সেটা জেনে আপনার কি দরকার? আর রোজ রোজ একই প্রশ্ন করার দরকার কি আজাইরা? আচ্ছা, গেল 2 বছর ধরে দেখছি তুই পমির সাথে অনেক ভাব জমানোর চেষ্টা করছিস, কিন্তু ও তো তোকে পাত্তাই দেয় না। আচ্ছা, ও যে তোরে এত অপমান করে, তোর আত্মসম্মান বোধ লাগে না? আরে বাদ দে তো, তুই দেখিস আমি ওকেই বিয়ে করেছি। আমার তো মনে হয় না ও রাজি হবে। আরে শুধু প্রমি কেন, প্রমির পুরো পরিবার রাজি হবে। শুধু আগে একবার চাকরিতে জয়েন করতে দে। হ্যালো, এই কোথায় তুমি? আমার সাথে একটু দেখা করো। এখন এখন কি তোমার কোনো কাজ আছে? না, কাজ নেই। তাহলে এক্ষুনি আসো, তোমার সাথে আমার দরকারি কিছু কথা আছে। কি দরকারি কথা? আহা, আমি ফোনে বলতে চাচ্ছি না, তুমি আগে আসো, সামনাসামনিই বলবো। আচ্ছা ঠিক আছে, তুমি থাকো, আমি আসতেছি। বন্ধু, আমার এখন যেতে হবে। কে, অনন্যা কল দিয়েছিল? হ্যাঁ। আচ্ছা, আমি যাই তাহলে। আচ্ছা যা তাহলে। বন্ধু, তোর যেহেতু চাকরি হয়ে গেছে, তোর টিউশনগুলো তাহলে আমাকে দেওয়ার ব্যবস্থা কর। আর এটা নিয়ে তোর ভাবতে হবে না, আমি কথা বলে রাখবো। 1 তারিখ থেকে তুই পড়াইস। আচ্ছা ঠিক আছে, আমি যাই তাহলে। আচ্ছা যা। আসছো? হ্যাঁ। তোমার ইন্টারভিউ কেমন হলো? ইন্টারভিউ তো ভালো হয়েছে। তাহলে তো এবার চাকরিটা হবে। জানি না, প্রতিবারই তো ভাইবা রিটেন সবই ভালো হয়, তারপরও শেষ পর্যন্ত চাকরিটা হয় না। রিটেন ভাইবা যদি ভালো হয় তাহলে তোমার চাকরি হচ্ছে না কেন? জানি না, আমার শিক্ষাগত যোগ্যতা থাকার পরেও অন্যান্য যে যোগ্যতা থাকা দরকার সেই যোগ্যতা আমার নেই, এই জন্য হয়তো চাকরিটা হচ্ছে না। বাকি যোগ্যতা আবার কি? এই যেমন ধরো ঘুষ, কোটা, তারপর সুপারিশ করার মতো মামা খালুর জোর নেই। আচ্ছা, এসব কথা বাদ দাও, তুমি জানি কি জরুরি কথা বলবে? বাবা বিয়ের জন্য খুব চাপ দিচ্ছে। সেটা তো 2 বছর ধরেই শুনছি। 2 বছর ধরে যখন চাকরির কথা শুনছো, তাহলে একটা চাকরির ব্যবস্থা কেন করতে পারছো না? তোমার একটা চাকরি হলে তো বাবাকে তোমার কথা বলতে পারি। বিয়ে না করে আর কত অজুহাত বাবাকে দিব বলো তো? বাবা আর কোনো অজুহাত শুনতে চাচ্ছে না। চা খাবে? এই যে, কোনো একটা সিরিয়াস কথা বলতে গেলে তুমি অন্য প্রসঙ্গ ঢুকিয়ে দাও, এটা কিন্তু ঠিক না। চাকরির কথা বললেই তুমি উল্টাপাল্টা কথা বলো। এখন কি এই চা খাওয়ার সময় বলো তো? তুমি আমার মুডটাই নষ্ট করে দিলে। একজন বেকার মানুষের সাথে কথা বলার জন্য সবচেয়ে অপছন্দের টপিক হচ্ছে চাকরি। জানো, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী যারাই আছে, দেখা হলে প্রথমে কোন কথাটা বলে? তোমার কি চাকরি হয়েছে? আচ্ছা তুমি বলো, আমি চাকরির জন্য কত চেষ্টা করছি, চাকরি না হলে আমি কি করব? গ্রাজুয়েশন কমপ্লিট করার পরে কেউ কি নিজের ইচ্ছায় বসে থাকে বলো? দেখো, আমি জানি তুমি এই বিষয়ে শুনতে চাও না, কিন্তু আমিও তোমাকে বলতে চাই না বারবার। কিন্তু আমার সিচুয়েশন এমন হয়েছে, আমি তোমাকে বারবার বলতে বাধ্য হচ্ছি। আমি তোমার সিচুয়েশনটা বুঝি, আমার পরিবারের সিচুয়েশনটাও বুঝি। একজন মানুষের পক্ষে যতটুকু চাকরির জন্য চেষ্টা করার দরকার, আমি তার চেয়ে বেশি চেষ্টা করছি। তারপরও যদি চাকরি না হয়, আমি কি করব বলো? তুমি বলো। আচ্ছা ঠিক আছে, চাকরির বিষয় এখন বাদ, তোমার মুডটা তো ঠিক করো। চলো চা খাই। আর বাবা চলো তো, এখনো মুড অফ করে রাখবে? চলো। কিরে বাবা, আজকে দেরি করে আসলি? মা, নতুন একটা টিউশনি শুরু করেছি, তাই এখন থেকে আসতে প্রতিদিনই দেরি হবে। বাবা রে, তোর কাছে কিছু টাকা হইব? কেন মা, কিছু লাগবে? ওই তো বড় খালা ফোন দিছে, তার লাগে একটা খুব ভালো পাত্র খুঁজে পাইছে, তারা পছন্দ করছে, কালকে আসতে চায়। ঘরে তো হাট বাজার কিছু নাই, মেহমানদারি করতে হইব না? মা, তুমি তো জানো আমার হাতে টাকা পয়সা নাই, তুমি খালাকে বলো না সামনের সপ্তাহে তাদেরকে আসতে।
না, ওই তারা ছবি দেখাতে তারা খুব পছন্দ করছে, তারা খুব তাড়াহুড়া করতেছে, আগামীকালকে আসতে চায়। একটা ব্যবস্থা কর। মা, তুমি যাও, আমার ক্ষুধা লাগছে, খাবার দাও, আর আমি দেখছি কি করা যায়। আচ্ছা ঠিক আছে, আমি খাবার ব্যবস্থা করতেছি। হ্যালো। হ্যালো, কি করছো তুমি? এই তো টিউশনি শেষ করে বাসায় ফিরলাম। তোমার গলার স্বরটা এমন লাগছে কেন? কি হয়েছে তোমার, বলো। না, কিছু হয়নি তো। দেখো, আমি কিন্তু বুঝতে পারি তোমার কণ্ঠস্বর শুনে মনে হচ্ছে তোমার মুডটা ভালো নেই। আসলে তানহাকে দেখতে আসতে চাই। তানহাকে দেখতে আসবে? এটা তো খুব ভালো কথা। তোমার কাছে মেহমানদের বাজার করার মতো কোনো টাকা নেই, তাই না? আচ্ছা, আমি এখন রাখি, আমার অনেক টায়ার্ড লাগতেছে, কালকে কথা বলি। ঠিক আছে। আমার ছেলে শাহেদ ছোটবেলায় বাবার খুব ভক্ত ছিল, মানে বাবা ছাড়া কিছুই বুঝতো না। মানে ওর বাবা যখন বাসায় থাকতো অফিসের পরে, খাওয়ার সময় বাবা, ওয়াশরুমে গেলে বাবা, গোসল করলে বাবা, ঘুম পাড়াইলে বাবা, মানে বাবা ছাড়া কোনো কথাই নেই। বাবা ভক্ত ছিল। হ্যাঁ একদম। তারপরে ওরকে তো রেখে অফিসে যাওয়াটা মুশকিল ছিল, একদিন তো যেতে দিবেই না। তারপর ওর ফাঁকি দিয়ে ওর বাবা চলে গেল। ওমা, কখন যে সে বাবার পিছনে পিছনে চলে গেল বাজারে, মানে আমি তো অবাক, আমি খুঁজতেছি পাচ্ছি না। পরে ওর বাবা মানে বাজারে একদম পলক ফিরে দেখে যে ও পিছনে দাঁড়ায় আছে। তো দাঁড়ায় আছে তো বড় কথা না, কিভাবে দাঁড়ায় ছিল জানো? কিভাবে? খালি গায়ে একটা প্যান্টও পরা ছিল না। এসব পুরনো কথা বলার কি কোনো প্রয়োজন আছে? ঠিক আছে, কথা বলবো না। তাহলে কি তোমার ঘুম ভাঙলো? তোমার ঘরে 2 বার গিয়েছি, কি সেই ঘুম আন্টি, গন্ডারের মতো নাক ডাকছিল। মা, তুমি কি চুলে কিছু বসিয়ে এসেছো? এই যে পোড়া পোড়া গন্ধ আসতেছে। আল্লাহ, আমি তো চুলা চা বসে আসছিলাম, ভুলেই তো গেছি, আমি আসতেছি। এই, তুমি সত্যি করে বলো, এখানে কেন এসেছো? আর মাকে তুমি কি বলেছো? ভয় নেই, আন্টিকে বলেছি আমি তোমার ফ্রেন্ড, আর তোমার এলাকার পাশেই আমার বান্ধবীর বাসা। ভাবছিলাম ওখানেই তো যাব, তাই তোমার সাথে দেখা করতে চলে আসলাম। নাও, এখানে কিছু টাকা আছে। টাকা? টাকা কিসের জন্য? আরে বাবা, তানহাকে দেখতে আসবে না, তাই লোকজনকে আপ্যায়ন করার জন্য কিছু টাকা নাও। না, আমার কোনো টাকা পয়সার দরকার নেই। দেখো, আমি জানি তোমার এখন হাত খালি, তাছাড়া তুমি তো তোমার বন্ধুর কাছে ধার করে চলবে। আমি থাকতে কেন তোমার বন্ধুর কাছে ধার দেনা করে চলতে হবে? আমি তো তোমার আপন মানুষ, এর জন্যই দিলাম। রাখো তো টাকাটা। না, তা না, কিন্তু আবার কিসের কি কিন্তু বলো তো? আমি তোমার আপন মানুষ না? তুমি তো ধার দেনা করে চলতে। কাছের মানুষ হয়ে যদি তোমাকে কিছু না দিতে পারি, নিজের কাছেও ভালো লাগবে না। ঠিক আছে, আমি আসি, আমার কাজ আছে, থাকো। মা, বাজারের ব্যাগটা দাও তো। চলে গেছে? হ্যাঁ মা, ও তো চলে গেছে। এটা কিন্তু আমার খুব পছন্দ হয়েছে রে, সুন্দর আছে, কি ভদ্র, কি মিষ্টি। তোর সাথে কিন্তু বেশ মানাবে। আরে মা, তুমি এগুলা কি বলতেছো? তুমি যেমনটা ভাবতেছো আসলে ওইরকম কিছু না। আচ্ছা, বাজারের ব্যাগ দাও, আর বাজারের সব লিস্ট করে দিয়েছো তো, কি আনতে হবে? লিস্ট আছে, আমি কিছু মনে করি নাই। হ্যাঁ। আচ্ছা মা, শোনো, আমি কিন্তু মেহমান আসলে থাকতে পারবো না, আমার একটা ইন্টারভিউ আছে। তুমি একটা কাজ করো, সবাইকে ঠিকঠাকভাবে ম্যানেজ করো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা মা, আমি চাইতে হবে। মা, তানাকে দেখতে এসেছিল? হ্যাঁ আসছিল তো। তো তারা কি বললো? ওরা তো তোর বোনকে খুব পছন্দ করেছে, আমার বললো ফাইনালি কথা বলতে, ডেট ফিক্স করতে। তা আমি বললাম যে আমার ছেলে তো বাসায় নাই, ও আসুক, ওর সাথে কথা বলে আমরা ফাইনাল ডিসিশন জানাবো। ঠিক আছে তানা, ছেলে দেখতে কেমন? ছেলে কি পছন্দ হয়েছে তোর? মাশাল্লাহ, ছেলে দেখতে রাজপুত্রের মতো, আমার তো খুব পছন্দ হয়েছে, যেমন লম্বা তেমন সুন্দর ফর্সা। আচ্ছা, আমি কি ছেলে পক্ষের সাথে কথা বলবো বিয়ের ব্যাপারে, আগাবো? তুমি আর মা যেটা ভালো মনে করো সেটাই হবে।
লজ্জা পাইছে। আচ্ছা মা, তুমি একটা কাজ করো, বড় খালার সাথে কথা বলো, বিয়ের ব্যাপারটা যেন এগিয়ে যায়। তোর খালার সাথে আমি কথা বলছি বাবা, কিন্তু একটা সমস্যা আছে। সমস্যা? কি সমস্যা? তোর খালা বলছিল যে ওদের কোনো চাহিদা নাই, কোনো লেনদেন করতে হবে না, কিন্তু আবার বলল মেয়ে বিয়ে দিবা, জামাইরে একটা মোটর সাইকেল দিলে আর মেয়েরে গলায় কানে হাতের যদি এক সেট সোনার অলংকার দিতা তাহলে সুন্দর লাগতো, ভাল লাগতো। ও, আমি কি তোর খালার সাথে কথা বলবো, মানে আগাবো? মা তুমি খালার সাথে কথা বলবে কিনা সেটা তুমিই ভালো জানো। তানার জন্য বিয়ের যদি ছোটখাটো একটা আয়োজন করতে যাই তাহলে তো আমাদের টাকা পয়সা ধার করতে হবে, আর সেখানে বাইক, সোনা দানা, টাকা পয়সা এগুলো কোত্থেকে আসবে মা? তাহলে মানা করে দেই। কিন্তু ছেলেরা আমার খুব পছন্দ হয়েছে, উঁচা লম্বা, দেখতে খুব সুন্দর, ভালো বংশ, ভদ্র। আর তাছাড়া আমাদের নাই সেটা অন্য কথা, কিন্তু মেয়ে বিয়ে দিতে গেলে, বোন বিয়ে দিতে গেলে তো টুকটাক স্বর্ণ গয়না অলংকার দিতে হয়। কি আর করা, যেহেতু সামর্থ্য নাই, অবস্থা নাই, ব্যবস্থা নাই। ঠিক আছে, মানা করে দে। হ্যাঁ, তো চিন্তা করিস না, খা, আমি পরে খাবো। কিরে, এখানে একা একা দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করতেছিস? কিছু না ভাইয়া। আচ্ছা, আমার উপর অনেক রাগ হচ্ছে না? কি করব বল, আমি তো নিরুপায়। বাইক, সোনা দানা, টাকা পয়সা এগুলো কোথায় পাবো বল? ওসব কথা বাদ দাও ভাইয়া, আমি জানি তোমার সামর্থ্য থাকলে তুমি কখনোই না করতে না। আসলে আমার ভাগ্যটাই খারাপ, কিছু করার নেই, ভাগ্যকে মেনে নেওয়া ছাড়া। আচ্ছা, বাইরে যাবি কোথাও? কোথায়? চল না বাইরে ঘুরে আসি, তাহলে তোর মনটা ভালো হবে। না ভাইয়া, যেতে ইচ্ছে করছে না। চল না, বাইরে ঘুরলে তোর ভালো লাগবে। আমাকে কিছুক্ষণ একা থাকতে দেবে? আমি কিছুক্ষণ একা থাকতে চাই ভাইয়া। অনন্যা, বাবা, কি করছিস রে মা? কিছু না বাবা, বলো, কিছু বলবে? হ্যাঁ, আচ্ছা তোর কি কালকে ভার্সিটি আছে? হ্যাঁ বাবা, আছে। ভার্সিটিতে যাওয়ার দরকার নাই, কালকে তুই বাসায় থাকবি। কেন? আহা, যেতে হবে না, আদনান আর তার মা তোকে দেখতে আসবি। আমাকে দেখতে আসবে? আমাকে দেখার তো কিছু নেই বাবা। কি আছে শুন, আদনানের সঙ্গে তোর আমি বিয়ে ঠিক করেছি, তাই তোকে কালকে দেখতে সকালে আসবি। বাবা, আমি তোমাকে অনেকবার বলেছি আমি এখন বিয়ে করতে পারবো না, আমার অনেক সময় লাগবে। আশ্চর্য, গত 2টা বছর ধরে তুই একই কথা বলছিস, বিয়ে করবি না করবি না করবি না। আচ্ছা, বিয়ে করতে তোর সমস্যা কোথায়? আর আদনান ছেলে হিসাবে খারাপ না, পেশায় ডাক্তার, তাছাড়া বংশ ভালো। তুই যদি লেখাপড়া বিয়ের পর করতে চাস সেটাও করাবে, এমনকি লেখাপড়া শেষ হওয়ার পর চাকরি যদি করতে চাস আদনান সেটাও করাবে। আমি তো তোমাকে বললাম বাবা, আমি এখন বিয়ে করতে পারবো না। শোন, আমি তোর কোনো কথা শুনবো না, তাছাড়া বিয়ে না করার তো কোনো কারণ আমি দেখছি না। শোন মা, আমার না বয়স হয়েছে, কখন কি হয়ে যায় বলা তো যায় না, তাই কিছু হয়ে যাবার আগে বিয়ের কাজটা আমি সেরে ফেলতে চাই। আদনানের সঙ্গে তোর বিয়ে হবে। শোন, কোনো কথা বলবি না, কালকে বাসায় থাকবি, ওরা আসবে, একদম ঠিকঠাক মতো রেডি থাকবি, ঠিক আছে? এটাই কিন্তু আমার একদম ফাইনাল কথা। বাবা, আমি একজনকে ভালোবাসি। ভালোবাসিস? কাকে? ওর নাম সাহেব, ও অ্যাকাউন্টিং এ মাস্টার্স করেছে, ভালো জব খুঁজতেছে এখন। ও আচ্ছা, তাহলে তুই এতদিন আমাকে কেন বলিসনি? বললে আমি আদনান ডেকে নিষেধ করে দিতাম। আচ্ছা, এক কাজ কর, তুই সাহেবকে কালকে বাসায় ডাক, আমি ওর সাথে কথা বলে নিব, ঠিক আছে? ঠিক আছে বাবা। আচ্ছা, রাত হয়েছে, ঘুমিয়ে পড়ো। গুড নাইট। গুড নাইট। তানা অনেক মন খারাপ করেছে রে। আর এতে মন খারাপের কি আছে, বিয়েটা ভেঙে গিয়েছে, ভালোই হয়েছে। কারণ যে ছেলে বিয়ের আগেই স্বর্ণগয়না, টাকা পয়সা, বাইক চাচ্ছে,
সে বিয়ের পর এসি ফ্রিজ আর কত কিছুই চাইবে, আর যদি না দিতে পারিস তোর বোনটার উপর অত্যাচার করবে। এর সাথে ভালো হয়েছে বিয়েটা ভেঙে গেছে। বারবার বিয়ের প্রস্তাব আসতেছে, ওকে পছন্দও করতেছে, কিন্তু টাকার জন্য বিয়েটা ভেঙে যাচ্ছে। নিজেকে অনেক অপরাধী মনে হচ্ছে, বোনের চোখের দিকে তাকাতে পারি না। আসলে বড় ভাই হিসেবে আমি একজন ব্যর্থ বড় ভাই। আরে তুই একদম চিন্তা করিস না, দেখবি তানহার খুব ভালো একটা ঘরে বিয়ে হবে। আরে প্রমি, কোথায় যাচ্ছ? আমি কোথায় যাচ্ছি এই কথা আমি আপনাকে কেন বলবো? এইভাবে রাস্তাঘাটে না আমাকে ডাকাডাকি করবেন না। আচ্ছা ঠিক আছে, ডাকাডাকি করবো না। তোমার বাবা কোথায়, বাসায় আছেন? বাবাকে দিয়ে আপনার কি দরকার? না, একটু কথা ছিল তোমার বাবার সাথে, এই জন্য জিজ্ঞেস করলাম। হ্যাঁ, বাবা বাসাতেই আছে। আচ্ছা তুমি যেখানে যাচ্ছিলে যাও। আচ্ছা, এই মেয়েটা তোর সাথে কথা বলতে চায় না, তুই ইচ্ছা করে কেন ওর সাথে কথা বলতে যাস? আর ওর বাবার সাথে তোর কি দরকার? আরে ওর বাবাকে দরকার এই কারণে, কারণ ওর বাবার কাছে আমি আমার বিয়ের প্রস্তাব নিয়ে যাব। আর ও আমাকে সহ্য করতে পারুক বা না পারুক সমস্যা নেই, কিন্তু দেখিস ওকে আমি বিয়ে করে ছাড়ব। আরে অনন্যা, তুমি এখানে? হ্যাঁ আমি এখানে, তোমাকে এক্ষুনি আমাদের বাসায় নিয়ে যাব। বাসায় কেন? গতকাল যখন বাবা বিয়ের জন্য খুব চাপ দিচ্ছিল, তখন আমি কোনো উপায় না দেখে তোমার কথাই বলেছি। তাই বাবা বলেছে তোমাকে বাসায় নিয়ে যেতে, তোমার সাথে কথা বলবে। ওনাকে এখনই তুমি এগুলো কেন জানালে? আমি চেয়েছিলাম আমার একটা চাকরি বাকরি হলে তারপর ওনাকে সবকিছু জানাবো। তোমার চাকরি কবে হবে সেটা কে জানে, ততদিন অন্য কোথাও বাবা আমাকে বিয়ে দেবে। চলো এক্ষুনি আমার সাথে চলো, আসো তো। আরে চলো বাবা। মা তুই এসছিস? আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। তুমি নিশ্চয়ই শাহেদ? জি আঙ্কেল। মা, শাহেদ আমাদের বাসায় প্রথম এসছে, ওর জন্য চা নাস্তা ব্যবস্থা কর। ঠিক আছে বাবা, আরে কিসের না, তোমরা কথা বলো, আমি নাস্তার ব্যবস্থা করি। ঠিক আছে। শাহেদ, তোমার আর অনন্যার সম্পর্কে বয়সটা কতদিন? আঙ্কেল 4 বছরের। 4 বছর। আচ্ছা শুনলাম তুমি 3 বছর হয়েছে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছো? জি আঙ্কেল। 3 বছর হয়েছে তুমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছো, বাট একটা চাকরি জোগাড় করতে পারোনি। অবশ্য আমাদের দেশে যা অবস্থা, এখানে লাখ লাখ ছেলে মেয়ে গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পর চাকরির জন্য চেষ্টা করছে, বাট চাকরি পাচ্ছে না। আচ্ছা শাহেদ, তোমার কি মনে হয় সবাই কি চাকরি পাবে? এত চাকরি কি আছে দেশে? না আঙ্কেল। আচ্ছা তুমি ধরো চাকরি পেলে না, যদি ভালো চাকরি না পাও তখন তুমি কি করবে? আঙ্কেল, চাকরি না পেলে ছোটখাটো একটা ব্যবসা করার চেষ্টা করব। ব্যবসা করবে না? কিন্তু শায়দ তুমি কি জানো যে ব্যবসা করতে গেলে হিউজ পরিমাণে একটা অ্যামাউন্ট দরকার হয়? সেই টাকাটা কি তোমার কাছে আছে? তোমার বাবার পেনশনের টাকা আর তুমি রাতে যে টিউশন করো, সেই টিউশনটা করে যে টাকাটা পাও, সেটা দিয়ে খুব কষ্টে সষ্টে তোমার দিন যায়, রাইট? জি আঙ্কেল। তোমার মনে হতে পারে আমি এত কথা কিভাবে জানলাম। না 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 না, অনন্যা আমাকে বলেনি, আমি নিজেই তোমার সম্পর্কে খোঁজ খবর নিয়েছি। আচ্ছা তোমার একটা বোন আছে না? বোনের তো বিয়ে দিতে পারছো না, তাই না? তোমার কষ্টটা আমি বুঝি। যে কারণে তুমি তোমার বোনের বিয়ে দিতে পারছো না, ঠিক সেই কারণেই আমি কিন্তু আমার মেয়ের বিয়ে দিতে পারছি না। তুমি তোমার বোনের বিয়ে দিতে পারছো না টাকার জন্য, আর আমি আমার মেয়েকে বিয়ে দিতে পারছি না তোমার কারণে, কারণ তোমরা একজন একজনকে ভালোবাসো। তুমি বলেছো যে অনন্যা তুমি আমার জন্য অপেক্ষা করো, একটা চাকরি পাবো তারপরে বিয়ে করব। বাট তুমি যদি কোনো একদিন চাকরিটা না পাও তখন কি হবে? অনন্যা তখন কি হবে? এই যে অনন্যা এতটা সময় লস করছে তোমার পেছনে ঘুরে, সেই সময়টা কি তুমি তাকে ফিরিয়ে দিতে পারবে? আঙ্কেল, আমি তো চাকরির জন্য চেষ্টা করছি। চেষ্টা করছো? সারা দেশে কিন্তু লাখ লাখ ছেলে মেয়ে চাকরির জন্য চেষ্টা করছে। ধরো তুমি চাকরিটা পেলে না, একদমই পেলে না, তখন তোমার মতো একটা বেকার ছেলের কাছে কি আমি আমার মেয়েকে বিয়ে দেব? কেন দেব? কারণ আমার মেয়ে তোমাকে ভালোবাসে, তোমরা দুজন দুজনকে ভালোবাসো, তুমি একজন ভালো মানুষ বলে।
ভালো মানুষ হওয়া কোনো যোগ্যতা না। আচ্ছা ধরো তোমার বোন কোনো একদিন একটা রাস্তার ফকিরকে ধরে এনে তোমার সামনে বলল যে ভাইয়া আমি এই ছেলেটাকে ভালোবাসি, ছেলেটা ফকির কিন্তু খুব ভালো মানুষ, তুমি কি রাজি হবে? নিশ্চয়ই একটা ফকিরের সাথে তোমার বোনের বিয়ে দেবে না? ঠিক আমিও ঠিক তাই। যদি ফকিরের সাথে তোমার বোনের বিয়ে হয় তাহলে সমাজ, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব তোমাকে কি বলবে? তোমাকে নিয়ে হাসাহাসি করবে না, ছিছি করবে না? সেম একই কারণে আমি আমার মেয়েকে তোমার সাথে বিয়ে দেব। আচ্ছা বাদ দাও, ধরো তুমি একটা ছোটখাটো চাকরি পেয়েছো। আচ্ছা ধরলাম তুমি একটা চাকরি পেয়েছো, ছোট্ট একটা চাকরি পেয়েছো। যেহেতু আমার মেয়ে তোমাকে কথা দিয়েছে যে তোমাকে ভালোবাসে, এই জন্য তোমরা বিয়ে করেছো, সংসার করছো, কিন্তু তুমি কি আমার মেয়েকে সুখে রাখতে পারবে? তোমার যে একটা অল্প পরিমাণের টাকা, সেই টাকা দিয়ে কি তুমি আমার মেয়েকে সুখে রাখতে পারবে? অভাব কিন্তু তোমাদের দরজায় এসে কড়া নাড়বে। এই কথা আছে না, অভাব যখন দরজায় কড়া নাড়ে তখন ভালোবাসা পালিয়ে যায়। ঠিক সেম। দেখো, আমি আমার মেয়ের জন্য একটা ভালো ছেলে ঠিক করেছি। আমার ইচ্ছে আমার মেয়ে অনন্যার ওখানেই বিয়ে হবে। তুমি শিক্ষিত মানুষ, তোমাকে আমি আর বেশি কিছু ভাবে বোঝাতে চাই না। আমার মনে হয় আমার এই অল্প কথায় তুমি বুঝতে পেরেছো। ফাদ্দার যেন আমার মেয়ের পাশে তোমাকে না দেখি। যদি দেখি তাহলে কিন্তু পরিণামটা ভালো হবে না, খুবই খারাপ হবে। আর সবচেয়ে বেশি খারাপ হবে তোমার পরিবারের উপরে। আমি তোমার কথাটা বোঝাতে পেরেছি? আচ্ছা এবার বলো, তোমার কি কিছু বলার আছে? না আঙ্কেল, আমার কিছু বলার নেই। ফাইন, তোমার কিচ্ছু বলার নেই, আর বলার থাকেও না। আচ্ছা ভালো কথা, এই যে তোমার সাথে আমার যে কথা হলো, আমি আশা করব যে এটা অনন্যা না জানুক, রাইট? আসতে পারো। নাস্তা রেডি করেছি। শায়দ ও শাহেদ, ও বললো ওর হঠাৎ করে একটা কল আসলো, কি বললো যে তারা ওরা কি একটা কাজ আছে, এই জন্য চলে গেল। আচ্ছা চল, আমি নাস্তা করবো, চল আয়। ভাইয়া, তোর কাছে 500 টাকা হবে? কি বললি? বলছিলাম যে তোর কাছে 500 টাকা হবে। এই টাকা কি গাছে ধরে? হ্যাঁ, সংসারের খরচ, বাড়ি ভাড়া, মায়ের ওষুধের টাকা, আমার চাকরির ইন্টারভিউ দিতে টাকা লাগে, তারপর তোকেও তো টাকা পয়সা দেই। এত টাকা আমি পাবো কোথায় বল? থাক, লাগবে না। তুই মেয়েটার সাথে এরকম রাগারাগি করলি কেন? কিছু না মা। ও এক জোড়া স্যান্ডেল প্রতিদিন সেলাই করে করে ভার্সিটিতে যায়। আমি তখন নিজেই বলছি যে তোর ভাইয়ের কাছ থেকে টাকা নিয়ে এক জোড়া স্যান্ডেল কিনতে পারিস না, এই জন্য টাকা চাইছে। মা, আমার কি ইচ্ছা করে না মা আমার সংসারটা ভালো চলুক, আমি সবার ইচ্ছা পূরণ করি? কিন্তু মা, ধীরে ধীরে আমি পাগল হয়ে যাচ্ছি। টেনশন, আমার মধ্যে হতাশা কাজ করে, আমার দিনে দিনে মেজাজ খিটখিটে হয়ে যাচ্ছে। মা এই নাও, এই 500 টাকা ডিলকে দিও। তুমি এখান থেকে যাও, আবার একটু একা থাকতে দাও। রাতে খাবি না? না মা, রাতে খাবো না। সাহেব, আয় সাহেব, ঘুমাচ্ছ না? আরে অনন্যা, তুমি এখানে? তোমার কি হয়েছে বলো তো? ফোন করলে ফোন ধরতে চাও না, মেসেজ দিলে রিপ্লাই দিতে চাও না। সেদিনকার পর থেকে তুমি আমার সাথে কোনো যোগাযোগই করতেছো না। সমস্যাটা কি তোমার বলো তো? অনন্যা, তুমি চলে যাও। চলে যাব মানে? তোমাকে যেই প্রশ্ন করেছি সেই প্রশ্নের উত্তর দাও। আমার যদি কোনো দোষ থাকে সেটা তুমি আমাকে খুলে বলো। কেন আমাকে চলে যেতে বলছো এভাবে? আমি কি কোনো দোষ করেছি? না, তোমার কোনো দোষ নেই, সব দোষ আমার। আমি একটা মধ্যবিত্ত পরিবারের ছেলে হয়ে তোমার মতো ধনীর মেয়ের সাথে
প্রেম করেছি। আবার তুমি কেন? এই পৃথিবীর কোনো মেয়ের সাথে সম্পর্ক করার কোনো অধিকার নেই। যার মাথার উপর নিজের পরিবারের সমস্ত দায়িত্ব, মায়ের চিকিৎসা, বোনের বিয়ের দায়িত্ব, আমি ঠিকভাবে তাদের দায়িত্বই পালন করতে পারি না। 3 বছর ধরে গ্রাজুয়েশন কমপ্লিট করার পরে বেকার ঘুরছি। আদৌ চাকরি হবে কিনা তাও জানি না। যেখানে আমার জীবনের কোনো নিশ্চয়তা নাই, সেখানে আমার জীবনের সাথে তোমাকে জড়িয়ে আমি তোমার জীবনটা নষ্ট করতে চাই না। আমি চাই তুমি ভালো থাকো, সুখে থাকো। তুমি তোমার বাবার পছন্দের ছেলেকে বিয়ে করলেই তুমি সুখী হবে। এইসব কথা বাবা তোমাকে বলেছে তাই না? অনন্যা, তোমার বাবার কোনো দোষ নেই। আসলে যে ছেলের কোনো ভবিষ্যৎ নেই তার হাতে তো আমার বোনকেও আমি তুলে দেব না। সেখানে অন্য একজন বাবা তার মেয়েকে আমার হাতে তুলে দেবে, সেটা আমি কি করে আশা করি? অনন্যা, আমি তোমাকে ভালোবাসি। আমি চাই তুমি ভালো থাকো, তুমি সুখে থাকো। আমার সাথে তুমি জড়ালে তোমার সারা জীবনটা কষ্টে কাটবে। আমি চাই না তোমার সারা জীবন কষ্টে কাটুক। বাবার ভয় তুমি এরকম করছো না, আমি বুঝতে পারছি। চলো আমরা পালিয়ে গিয়ে বিয়ে করে ফেলি, তাহলে তো বাবার মেনে নেওয়া ছাড়া আর কোনো উপায় থাকবে না। না না, আমি তোমাকে পালিয়ে বিয়ে করলে তোমার বাবা আমাদের ছাড়বে না, কারণ সে একজন প্রভাবশালী মানুষ। আমার ক্ষতি করলে সমস্যা নেই, কিন্তু আমার জীবনের সাথে তো আমার পরিবার জড়িত। আমার কারণে কেন আমার মা বোন কষ্ট পাবে? তাহলে কি তুমি আমাকে তোমার জীবন থেকে চলে যেতে বলছো? হ্যাঁ, চলে যেতে বলছি। তোমাকে পাওয়ার কোনো অধিকার আমার নাই। আমি আমার জীবনের সাথে যুদ্ধ করতে করতে ক্লান্ত। ঠিক আছে, তুমি যখন চাচ্ছ না আমি তোমার সাথে না থাকি, তাই হবে। তুমি ভালো থেকো। না, আসি। ধন্যবাদ। আসলে আমি শাহেদের কাছে এসেছিলাম। শাহেদ কি বাসায় আছে? আছে তো, প্লিজ। আমি দেখা দিচ্ছি না। সাহেব, সাহেব। আঙ্কেল আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আঙ্কেল, হঠাৎ করে আমাদের বাসায় আসলেন যে? না, এমনি আসলাম। আচ্ছা শাহেদ, তোমাদের বাসায় কি অনন্যা এসেছিল? জি আঙ্কেল, এসেছিল। ও এসেছিল তাই না? আসলে অনেকে ভাবে যে পছন্দ করে বিয়ে করার একটা পর্যায়ে এসে পরিবার মেনে নেয়। ভাবলাম এই ধারণাটা তোমাদের মধ্যে হতে পারে। তোমাদের এই ধারণাটাকে ভাঙার জন্য কিন্তু আমি তোমাদের বাসায় আসছি। আমি এমন বাবা নই যে তোমরা পছন্দ করে বিয়ে করবে আর আমি একটা সময় পর সেটা মেনে নিব। এমন বাবা আমি না। সবচেয়ে বড় কথা হচ্ছে তোমার মাথার উপরে কিন্তু তোমার মা আর তোমার বোনের দায়িত্ব আছে। অতএব তুমি এমন কিছু করবে না যাতে ওনারা কষ্ট পায়। আঙ্কেল, আপনি নিশ্চিন্তে থাকতে পারেন, এরকম কিছুই হবে না। না হলেই ভালো। থ্যাংক ইউ, এত কষ্ট করলেন। সরি ভাবি, আসলে আমি চাই চিনি একটু বেশি খাই। না 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 না, আমার কোনো ডায়াবেটিস নেই। প্লিজ একটু চিনি হবে কি? আসলে বাসায় চিনি নাই, শেষ হয়ে গেছে। বাসায় চিনি নেই? হ্যাঁ, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। তাহলে শাহেদ, আজকে আমি উঠি। হ্যাঁ ভাবি, আমি আসি। ভালো থাকবেন। আসসালাম। মা, স্টুডেন্টদের পরীক্ষা ছিল তাই একটু লেট হয়ে গেল। আরে তুই এখানে? হ্যাঁ, হুট করে চলে আসলাম বিয়ের দাওয়াতটা দিতে। আসলে বিয়েটা তো হুট করে হয়ে গেছে, কাউকে বলতে পারিনি। ভাবলাম ছোটোখাটো একটা অনুষ্ঠান করব, আর সেই অনুষ্ঠানে তোকে কিন্তু অবশ্যই আসতে হবে। আর হ্যাঁ, সাথে কিন্তু আন্টিকে আর তোর ছোটো বোনটাকে নিয়ে আসবি। এই শোন, আচ্ছা কেমনে কি বলতো? আমি তো তোকে সহ্যই করতে পারতো না। তুই ওকে বিয়ে করে ফেলেছিস, আমার তো বিশ্বাসই হচ্ছে না। কিভাবে করলি? ভালো একটা চাকরি থাকলে সব কিছুই সম্ভব। আর পুরুষ মানুষকে মানুষ দাম দেয় কখন জানিস? যখন তার পকেটে টাকা থাকে। যখন একটা ভালো চাকরি তুই পাবি, তখন দেখবি সব মেয়ে তোর পিছিয়ে ঘুরবে। আর চাকরি ছাড়া পুরুষের কোনো মূল্য নেই। যেটা থাকে সেটা একদিন হারাতে হয়। বিয়ে মানে তুই কিন্তু ওর ভাবিস না যে তোকে উদ্দেশ্য করে বলতেছি, আমি কিন্তু জাস্ট উদাহরণ দিলাম। যাই হোক, চলে আসিস কিন্তু।
আমি উঠি তাহলে আজকে। প্রমি, চল। অনেক চল। কি যে ভালো লাগছে তোকে দেখা। আমি তো সুযোগকে তোর কথা বললাম যে আমার ছেলেটা ঘোরাঘুরি করতেছে চাকরির জন্য, একটা চাকরির ব্যবস্থা করে দিতে। মা, ওকে আবার তুমি এসব কথা বলতে গেলে কেন? বললে সমস্যাটা কি? ও তো আমাকে আশ্বাস দিচ্ছে ওর অফিসে একটা ব্যবস্থা করে দেবে, তুই কিন্তু দেখা করবি। আচ্ছা, সময় হলেই দেখা করবো। আচ্ছা মা, আমার খুব ক্ষুধা লাগছে, আমাকে খাবার দাও। ও হ্যাঁ হ্যাঁ, তুই আনবো দিয়ে নে, আমি খাবারটা ঠিক করবো। আরে বন্ধু, তুই আমার অফিসে হঠাৎ করে বস। আসলে মা আসতে বললো, তুই নাকি তোর অফিসে এসে দেখা করতে বলছিস। ও আচ্ছা, চাকরির ব্যাপারে। আচ্ছা আচ্ছা দোস্ত, 1 মিনিট, আমার একটা কল এসেছে। হ্যালো। আরে কি সমস্যা আপনারা বুঝতেছি না। বুঝলাম আপনি আমার আত্মীয়, ঠিক আছে, বারবার কল করার কি আছে বলেন? মানে চাকরি কি হাতের মোয়া যে বললেই হয়ে গেল? শুনেন, মানলাম আপনি আমার আত্মীয়, এই জন্য আমি কিন্তু এখন আপনার সাথে ভালো ব্যবহার করতেছি। বারবার ফোন দিয়ে বিরক্ত করবেন না। একটা চাকরি পাইতে মানুষের 20 থেকে 30 লক্ষ টাকা। আবার আপনি কি কথা বলতেছেন? আপনাকে বললাম না আপনি আবার যে কল দিবেন না। শুনুন, আপনার ছেলে যদি যোগ্যতা থাকে বাইরে গিয়ে বলুন চাকরি খুঁজে নিতে, আমি কোনো চাকরি দিতে পারবো না। দেখেন, আপনি আমার আত্মীয় বিধায় আমি এখনো ভালো ব্যবহার করতেছি। ফোন রাখুন আপনি। আরে দোস্ত বলিস না, চাকরির জন্য যে কত মানুষ বিরক্ত করে। বাই দ্য ওয়ে, তুই কি জন্য বলতেছিলি? না না, কিছু না। আচ্ছা, কিছু বলার থাকলে বলতে পারিস। হয়েছে কি, তুই তো জানিসই চাকরির জন্য অনেক জায়গায় ইন্টারভিউ দিচ্ছি, চাকরি তো কোথাও হচ্ছে না। মামা খালুর জন্যেই নিজের পরিবারের টাকা পয়সাও নেই, তাই ভাবলাম এখান দিয়ে তো যাচ্ছিলাম, এসে তোর অফিসটা দেখে যাই, এছাড়া আর কিছুই না। আচ্ছা, কি খাবি বল? না রে, আমি কিছু খাবো না। আচ্ছা, আরশিস ভালো হয়েছে, তুই বস, আমি কফি অর্ডার করতেছি। না রে বন্ধু, আজকে যাই, আরেকদিন এসে খেয়ে যাব। আরে কি বলতেছিস, আমার অনেক কাজের চাপ বুঝছিস, বাট তুই যদি থাকিস আমি কিন্তু কাজটা বন্ধ করে তোর সাথে আড্ডা দিব। থাকলে ভালোই হতো, তোর যেহেতু টাইম নেই তাহলে আর কি করে, যা তাহলে আরেকদিন আড্ডা দিব। হ্যাঁ রে বন্ধু, তুই মনোযোগ দিয়ে কাজ কর। তুই যে এত বড় অফিসার দেখেই ভালো লাগছে। আর তোকে বিরক্ত না করি, আমি আসি। যা। আসছে চাকরিতে, টাকা পয়সা ছাড়া কি এই যুগে চাকরি হয়? ভাইয়া, তোর সাথে আমার কিছু কথা ছিল। কি কথা বল। মা আমার জন্য আবার ছেলে দেখছে। হ্যাঁ, মা বললো ছেলে নাকি সরকারি চাকরি করে, খুব ভালো ছেলে। আচ্ছা ভাই, তুই কি মাকে ছেলে দেখতে নিষেধ করবি? কেন? প্রতিবার ছেলে দেখতে আসে, আমাকে পছন্দ করে ঠিকই, কিন্তু লেনদেনের বিষয়ে গেলে বিয়েটা আটকে যায়। সত্যি বলতে আমার আর এসব ভালো লাগছে না ভাইয়া। তুই প্লিজ মাকে ছেলে দেখতে নিষেধ কর না। আমি মাকে অনেকবার বলেছি, কিন্তু আমার কোনো কথাই শোনে না। বলে কি না 10 জায়গায় দেখলে 1 জায়গায় বিয়ে হয়েই যাবে। নিজেকে আর এই অভাবের সংসারে বোঝা মনে হচ্ছে রে। প্লিজ মাকে একটু বল না আমার জন্য যেন ছেলে আর না দেখে। আর কারো ঘাড়ে চাপিয়ে দিতে পারলেই মনে হয় মা হাঁপ ছেড়ে বাঁচে। আরে কি বলছিস বোন, তুই আমার কাঁধে বোঝা হতে যাবি কেন? ভাগলি কোথাকার। তবুও তুই মাকে নিষেধ করে দিস। বিয়েটা হবে না শেষ পর্যন্ত জানার পরেও সাজগোজ করে বরপক্ষের সামনে যাওয়া আর ভালো লাগে না। আচ্ছা ঠিক আছে, আমি মাকে বলবো। আচ্ছা ভাইয়া, তুই যদি কিছু মনে না করিস তাহলে তোকে একটা কথা জিজ্ঞাসা করি। হ্যাঁ বল। অনন্যা আপুর সাথে কি তোর রিলেশন শেষ হয়ে গেছে? হঠাৎ এই কথা জিজ্ঞেস করলি যে? না, অ্যাকচুয়ালি ইউনিভার্সিটি থেকে আসার সময় দেখলাম অনন্যা আপু একটা ছেলের সাথে ঘুরতেছে। ওর কোনো বন্ধু হবে হয়তো। বন্ধু না। তুই কিভাবে জানলি যে বন্ধু না? কারণ অনন্যা আপু ওই ছেলেটার হাত ধরে ঘুরতেছিল। ও হ্যালো অনন্যা, কেমন আছো? আচ্ছা, কালকে কি আমার সাথে একটু দেখা করতে পারবে? কেন ডেকেছো বলো? এসেছে যখন একটু দাঁড়াও। দাঁড়ালাম তো, কি বলবে বলো। আচ্ছা, তানা বললো গতকাল তোমাকে অন্য একটা ছেলের সাথে হাত ধরে হাঁটতে দেখেছে। তানহা ঠিকই বলেছে, ওর নাম আদনান, ও পেশায় একজন ডাক্তার। বাবা ওর সাথে আমার বিয়ে ঠিক করেছে।
সামনের সপ্তাহে ওর সাথে আমার বিয়ে। তোমার বিয়ে ঠিক হয়েছে, তুমি একটাবার আমাকে জানানোর প্রয়োজন বোধ করলে না? তোমাকে জানিয়ে কি লাভ? বাবা তোমার সাথে আমার বিয়ে কখনোই দেবে না। তুমি একটা চাকরি জোগাড় করতে পারোনি, আমাকে নিয়ে পালিয়ে কোথাও বিয়েও করতে পারবে না। আমি অনেক চেষ্টা করেছি কিন্তু পারিনি। বিয়েটা আর আটকে রাখা আমার পক্ষে সম্ভব না। তাছাড়া তুমিও চাচ্ছিলে আমি অন্য কোথাও বিয়ে করে সুখী হই। তুমি আমার সাথে অনেক রাগ করেছো বুঝি? আমার সাথে রাগ অভিমান করে বিয়ের সিদ্ধান্ত নিয়ে নিয়েছো, ভালোই হয়েছে। আসলে আমি একটা বেকার ছেলে, আমি কোনোদিনই তোমাকে ভালো রাখতে পারতাম না। তোমার জীবনটাই শেষ হয়ে যেত আমার সাথে থাকলে। আমি কখনোই ভাবিনি আমাদের সম্পর্কের শেষটা এমন হবে, দুজন দুজনকে ছেড়ে আলাদা থাকতে হবে। বলার অনেক কিছুই আছে, কিন্তু সেগুলো বলে তো আর এখন লাভ নেই। যাই হোক, হয়তো এটাই ভাগ্যে লেখা ছিল। তুমি কি আর কিছু বলবে? তুমি কি চলে যাবে? হ্যাঁ, আদনানের সাথে বিয়ে শপিংয়ে যেতে হবে। আর কিছুক্ষণ থাকা যায় না? সবকিছু যখন শেষ তখন আর মায়া বাড়িয়ে কোনো লাভ নেই। তাছাড়া তোমার কখনো ভালো চাকরিও হবে না। তুমি ভালো থেকো। কি ব্যাপার, এভাবে তাকিয়ে আছেন কেন? ম্যাম, এই যে আপনার পার্সেলটা। পার্সেল আনতে এত সময় লাগে? আজকে আমার অ্যানিভার্সারি, কত শখ করেছি। হাজবেন্ডকে সারপ্রাইজ দিব বলে কেক অর্ডার করেছি, আর এত সময় লেগেছে কেক আনতে না? আজকে যদি একটা খুশির দিন না হতো না, তাহলে আপনার নামে আমি কমপ্লেন করতাম। এই নেন টাকা। সরি ম্যাম, আসলে রাস্তায় অনেক জ্যাম ছিল, তাই আসতে লেট হয়ে গেল। এটা তো আপনাদের কমন অজুহাত। পার্সেল ডেলিভারি করতে দেরি হলেই তো বলেন রাস্তায় জ্যাম ছিল, আরো কত প্রবলেম। ম্যাম, এখানে একটা সাইন করে দিন। যাক, অন্য তাহলে সুখেই আছে, আমাকে চিনতে পারেনি। মা, মা। মা ঘুমিয়ে পড়েছে ভাইয়া। ও আচ্ছা, এই মায়ের ওষুধটা দিস। আর এই নে তোর সেমিস্টার ফি। ঠিক আছে। ভোর সকালবেলা বাড়ি থেকে বের হোস, সারা দিন বাইরে থাকিস, রাতে বাসায় ফিরিস। তোর খুব কষ্ট হয় তাই না ভাইয়া? আরে না না, কিসের কষ্ট? আমি জানি তোর খুবই কষ্ট হয়। আচ্ছা, তুই হাত মুখ ধুয়ে নে, আমি তোকে খাবার দিচ্ছি। না রে, আমার ক্ষুধা নেই, তুই খেয়ে শুয়ে পড়। কেন, কি হয়েছে? তোর কি শরীর খারাপ? না না, ক্ষুধা নেই। ঠিক আছে। মধ্যবিত্ত পরিবারের ছেলেদের স্বপ্নগুলো খুব সামান্য থাকে। লেখাপড়া শেষ করে একটা ভালো চাকরি পাবে, পরিবারের দায়িত্ব নিবে, বাবা মাকে শেষ বয়সে একটু আরামায়েশ করবার সুযোগ করে দিবে, বোনের বিয়ে দিবে, প্রেমিকাকে বিয়ে করে সংসার করবে। কিন্তু বেকারত্ব সেই স্বপ্নগুলোকে পূরণ করতে দেয় না। প্রেমিকাকে হারাতে হয়, টানাপোড়া সংসার চালাতে দিন রাত গাদার খাটুনি খেটে যেতে হয়। রাত বাড়ার সাথে সাথে ব্যর্থতা আর না পাওয়ার কষ্টের নিঃশ্বাসগুলো ভারী হতে থাকে।